ইরান সৌদি মার্কিন প্রতিরক্ষা চুক্তির মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসকে একটি গোপন চিঠি পাঠিয়েছে। ট্রাম্প যখন সৌদিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ইরান নিয়ে মন্তব্য করেন, তখন ইরান এই বড় পদক্ষেপটি নেয়। এখন প্রশ্ন উঠছে, সৌদি আরব কি ইরান মার্কিন নতুন সমঝোতার মধ্যস্থতাকারী হতে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। ইরানের প্রতিনিধি আলী রেজা রাশিদিয়ান রিয়াদে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজের হাতে এই চিঠিটি তুলে দেন। ইরানি গণমাধ্যম এমনটাই জানায়। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমও বৈঠকটি নিশ্চিত করেছে, তবে তারা চিঠির বিষয়বস্তু প্রকাশ করেনি। ইরানের রাষ্ট্রদূত আলী রেজা নায়েতিও আলোচনায় যোগ দেন, যা পুরো ঘটনাটির সংবেদনশীলতা আরও বাড়িয়ে তোলে। এই সময়টি বিশেষভাবে নজর কাড়ে, কারণ ঠিক তখনই এমবিএস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সব বিষয়ে একপাশে ছিলাম। আমি মনে করি আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার ক্ষেত্রে দারুণ কাজ করেছি। কেউ এটা করতে পারত না, কোনো প্রেসিডেন্টও এটা করতে পারত না। আমি তাকে করতে দিয়েছি কারণ এটা সঠিক কাজ ছিল। আপনি কখনোই পারমাণবিক ইরান চান না, তাই আমরা আপনাকে খুব ভালো অবস্থানে এনে দিয়েছি। আর আমি শুধু বলতে চাই, আপনি আমার বন্ধু, এটা আমার জন্য সম্মানের। আপনি এখানে আছেন, এইটাও সম্মানের। আপনি চাইলে কিছু বলতে পারেন। ধন্যবাদ। ট্রাম্প সম্প্রতি সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করেছে। তিনি দাবি করেছেন, আর কোনো প্রেসিডেন্ট এটা করতে পারত না। এটি ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই ইঙ্গিত। ইরানি গণমাধ্যম জানায়নি রাষ্ট্রপতি পেজেশকিয়ানের এই গোপন চিঠি ট্রাম্পের মন্তব্যের জবাব ছিল কিনা। ইরান ও সৌদি আরব 2023 সালে চীনের মধ্যস্থতায় বহু বছরের বৈরিতার পর সম্পর্ক পুনরুদ্ধার করে। এই চুক্তির ফলে দুই দেশের দূতাবাস খুলে দেওয়া হয় এবং পুরনো বেশ কিছু সমঝোতা পুনরায় কার্যকর হয় 7 বছরের বৈরিতার পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে চায় না, কিন্তু আমি বলতে পারি তারা আসলে খুবই চায়। আমি পুরোপুরি প্রস্তুত আছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং প্রক্রিয়া শুরু করেছি। ইরানের সঙ্গে চুক্তি হওয়া ভালো হবে। যুদ্ধের আগে এটি করা যেত, কিন্তু হয়নি। তবে আমি মনে করি কিছু না কিছু হবে। তারা খুবই চাইবে। তারা অন্য কিছু বললেও তারা খুবই চাইবে। এদিকে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরান মার্কিন আলোচনা চলছে এবং বলেছেন, তেহরান চুক্তির জন্য মরিয়া আলোচনা চলছে। তিনি আরও বলেন, তিনি সম্পূর্ণ প্রস্তুত একটি চুক্তির জন্য এবং শিগগিরই কিছু ঘটতে পারে বলে আশা করেন। তেল ও সিংহাসনের দ্বৈরথ, খুমেনির ছায়া পেরিয়ে খামেনি, ট্রাম্পের চোখে কি কেবলই কালো সোনা? মধ্যপ্রাচ্যের এই খেলাটা পুরনো। এ যেন ফুটবলের মাঠে বারবার ফিরে আসা এক ক্লাসিক ডার্বি, ওয়াশিংটন বনাম তেহরান। পৃথিবী কাঁপানো কালো সোনা বা জ্বালানি তেল আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাকযুদ্ধ তেহরানের দিকে তাক করা এক কঠিন ক্রস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার কঠোর অবস্থান কেবল কথার কথা নয়, হোয়াইট হাউস ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যেন এক ফাউল কলের হুমকি দিয়েছে। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর এই ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখা তার প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার পর ট্রাম্পের মন্তব্য ছিল, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? কিন্তু খামেনিকে সরাতে কেন মরিয়া ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে 60 বছর আগের এক বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1953 সালের তেহরানের উত্তপ্ত রাজপথে। তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের জ্বালানি তেল জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশ শক্তির জন্য এক লাল কার্ড। ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের CIA-এর সহযোগিতায় এক অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের পতন ঘটায়। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার, যা ছিল পশ্চিমা সমর্থিত পুতুল সরকার। এর ফলে ইরানের জ্বালানি খাত আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে যায়। মোসাদ্দেকের পতন ছিল ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এক গভীর ক্ষত।
কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হলো না। 1979 সালে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইরানিরা গর্জে ওঠে। ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাব মেনে নিতে না পেরে শুরু হয় ইসলামী বিপ্লব। কঠোর আন্দোলনের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং এখানেই খেলার মোড় ঘুরে যায়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। 1979 সালের এই বিপ্লব ছিল পশ্চিমের জাল ছিন্ন করার চূড়ান্ত মুহূর্ত। ইরানের শক্তির নতুন মানচিত্র। বর্তমানে ট্রাম্পের ক্রোধের কারণটি স্পষ্ট। ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ইরানের তেলের বাজার এখন চীন ও রাশিয়ার সাথে সম্প্রসারিত হচ্ছে, যা হোয়াইট হাউসের জন্য অসহনীয়। ইরানের শক্তি এখন কেবল তার বিপুল জ্বালানি ভাণ্ডারে সীমাবদ্ধ নয়, তার আসল শক্তি আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তেহরানের বিস্তৃত সামরিক ও রাজনৈতিক প্রভাব মার্কিন মধ্যপ্রাচ্য নীতির জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক নমনীয়তা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো বড় অর্থনৈতিক শক্তির সাথে ইরানের তেলের বাণিজ্য বজায় রাখা। ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়, কিন্তু 1953 সালের সেই অভ্যুত্থানের পুনরাবৃত্তি করতে চাইলে ট্রাম্পকে বুঝতে হবে এটি 1979 সালের পরের ইরান, যা নিজের কালো সোনার উপর থেকে পশ্চিমাদের হাত সরিয়ে রাখতে শিখেছে। জ্বালানি তেলের লোভ ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছে, তবে খামেনির ইরানের জাল ছিন্ন করা মোটেও সহজ হবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায় ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি, অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। 1. চীনের 25 বছরের কৌশলগত চুক্তি। 2022 এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। 2. রাশিয়ার সাথে 20 বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল রাশিয়া ইরানকে 48টি সুখোই Su-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধবিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে Su-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা।
ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিংয়ের আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহু মেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতে যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে, আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। পশ্চিমের আকাশে এখন ঘন মেঘ। পারস্য উপসাগরীয় দেশটির এক সামরিক নেতার ঘোষণা যেন সেই মেঘে বিদ্যুতের ঝলকানি। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ এই আত্মবিশ্বাসী সুর কেন? একে কেবলই রণহুঙ্কার, নাকি যুদ্ধবিরতির আড়ালে তেহরান পৌঁছে গেছে এক নতুন অস্পৃশ্য সামরিক উচ্চতায়? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে তাই এখন স্পষ্ট ভাঁজ, কারণ এ হলো সেই দেশের বার্তা যার ভাণ্ডারে লুকিয়ে আছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। সামরিক উচ্চতার এক নতুন দিগন্ত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তার সাফ কথা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। তার এই বক্তব্যকে সাধারণ হুমকি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন? কারণ এর কিছুদিন আগেই পারস্য উপসাগরীয় দেশটি ঘোষণা করেছে তারা নাকি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। জেনারেল নাইনি মনে করিয়ে দিয়েছেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, আর সেই যুদ্ধেই নাকি ন্যাটো ও সেন্টকম এর বিরুদ্ধে একা দাঁড়িয়েও ইরান শত্রুদের ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। যে দেশের কাছে 100 কেজিরও বেশি 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তাদের এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু 60% ইউরেনিয়াম মজুত থাকা মানেই তেহরান সেই লক্ষ্যের একেবারে দোরগোড়ায়। বহু বিশেষজ্ঞের মতে ইরানের মাটির গভীরে তৈরি ফর্দর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরানের দাবি তাদের ভূমি এখন নিরাপদ। পশ্চিমা শক্তিগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘোষণাকে তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ইরান এই সামরিক আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরির পথে আরও দ্রুত হাঁটতে পারে। যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, তবে 60% ইউরেনিয়ামের মজুত এবং নতুন করে সামরিক উচ্চতার ঘোষণা কূটনৈতিক টেবিলে নতুন করে চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই নীরব সময়ে ইরান কি সত্যিই সেই সামরিক গভীরতা অর্জন করেছে যেখানে পশ্চিমা শক্তির আঘাত পৌঁছানো কার্যত অসম্ভব, নাকি এটি কেবলই মনোবলে চিড়ি ধরানো এক কৌশল? ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়ে বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই।
প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। শুধুমাত্র সময়ের ব্যাপার, আবারও কি জ্বলে উঠছে ইরান ইসরায়েল যুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী, বাতাসে যুদ্ধের গন্ধ। বিশ্লেষকরা বলছেন এটা কেবল সময়ের ব্যাপার। নতুন এক বিস্ফোরক প্রতিবেদন ছুড়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দাবি, ইরানের হাতে এখন 11টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম আছে, যে প্রমাণে কেঁপে উঠেছে ওয়াশিংটন, আতঙ্কে দুলছে তেল আবিব। আর তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে গর্ব, আমরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করেছি। তিনি বলেন, অপারেশন মিডনাইট হ্যামারে 7টি B-2 বোমারু বিমান উড়েছিল, 14টি বোমা পড়েছিল ইরানের গোপন স্থাপনায়, সব ধ্বংস। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। কয়েক মাস পরেই নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও টিকে আছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ইরানের মূল ইউরেনিয়াম মজুদ বেঁচে আছে। একই সঙ্গে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কোথায় লুকিয়ে আছে সেই প্রাণঘাতী ভাণ্ডার? ইসরায়েল বলছে ইরান সেগুলো সরিয়ে নিয়েছে গোপন স্থানে। তেহরান বলছে সব ধ্বংস হয়েছে, কিন্তু গোয়েন্দারা বলছেন ইরানের পাহাড়ের নিচে গড়ে উঠছে নতুন এক কেন্দ্র, পিকাক্স মাউন্টেন। সেখানে চলছে 24 ঘন্টা সমৃদ্ধকরণের কাজ। বিদ্যুৎ, লোহার শব্দ, যন্ত্রের গর্জন, সব মিলিয়ে প্রস্তুত হচ্ছে এক নতুন শক্তি। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না, বিশ্ব তাকিয়ে আছে আর তেহরান নীরবে কাজ করছে। ফলে তৈরি হয়েছে এক বিপজ্জনক অচলাবস্থা। কোনো আলোচনা নেই, নেই কোনো তদারকি, শুধু আছে ভয়, রোষ আর অপেক্ষা। গালফের দেশগুলো এখন ঘুমাতে পারছে না। সৌদি আরব ও মিশর আমেরিকার দ্বারে দ্বারে ঘুরছে। তাদের আশঙ্কা, ইসরায়েল শিগগিরই আবার আঘাত হানবে। আর ইরান যদি প্রতিশোধ নেয়, তবে সেই আগুন ছড়িয়ে পড়বে মরুভূমি জুড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আজ নিদ্রাহীন, রাতভর কাজ করছে হাজার ইঞ্জিনিয়ার। গোয়েন্দা সূত্র বলছে, ভবিষ্যতের যুদ্ধে ইরান 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রস্তুত। প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে নতুন অস্ত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সতর্ক করেছেন, ইসরায়েল যদি আবার ভুল করে তার ফল হবে ভয়াবহ। এদিকে ইরানের ভেতরেও দ্বন্দ্ব বাড়ছে। কেউ বলছে আলোচনায় ফিরে যাওয়া উচিত, অন্যরা বলছে এখন সময় প্রতিশোধের। তবু এক জিনিসে সবাই একমত, ইরান আজও দাঁড়িয়ে আছে, ক্ষতবিক্ষত কিন্তু অদম্য। বিশেষজ্ঞরা বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি, আর সেটাই বিশ্বের উদ্বেগ। আয়াতুল্লাহ খামেনির কণ্ঠে এখন অগ্নিবাণী, আমেরিকা কখনোই শান্তি চায় না, ওরা চায় আত্মসমর্পণ। এই বক্তব্যের পর নতুন করে বন্ধ হয়েছে সব আলোচনা। এখন গালফের রাজ্যগুলো তাদের প্রতিরক্ষা জোরদার করছে। গাজা নিয়ে দৃষ্টি সরিয়ে রাখলেও সবাই জানে, ইরানের ঝড় এলে কেউ রেহাই পাবে না। ইসরায়েল বলছে আমরা প্রস্তুত, ইরান জবাব দেয় আমরাও। আর এই দুই শব্দের মাঝেই কাঁপছে মধ্যপ্রাচ্য। ক্ষেপণাস্ত্র লোড, জ্বালানি প্রস্তুত, আকাশ যেন নিঃশ্বাস আটকে রেখেছে। কারণ সবাই জানে, যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। যুদ্ধের দামামা, ইসরায়েলি সেনা শিবিরে বিরাট ক্ষয়ক্ষতি। হিজবুল্লাহর ঘাঁটিতে 40টি ক্ষেপণাস্ত্র, লেবানন সীমান্তে মহাপ্রলয় আসন্ন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, ততই ইসরায়েলি সামরিক ঘাঁটির ভেতরের সংকট প্রকাশ্যে আসছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দিয়েছে তীব্র ক্ষয়ক্ষতি ও সেনা ঘাটতি। অন্যদিকে লেবাননের মাটিতে ইসরায়েলের চাপিয়ে দেয়া এক চরম দাবি প্রত্যাখ্যান হওয়ার পরপরই সীমান্তে শুরু হয়েছে বিমান হামলার মহড়া। ইসরায়েলি সেনা শিবিরে 12,000 সৈন্যের ঘাটতি। YNET নিউজ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পদমর্যাদার এই ঘাটতি মোকাবিলায় মরিয়া হয়ে উঠেছে। তারা জরুরি ভিত্তিতে 12,000 সৈন্য নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে সম্মুখ সমরের জন্য প্রস্তুত 7,000 যুদ্ধ ইউনিট সৈন্য অন্তর্ভুক্ত। ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন যে 2027 সালের মধ্যে এই কর্মী সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও জানান, সামরিক বাহিনীকে এখন দীর্ঘমেয়াদের পরিষেবা এবং সংরক্ষিত দায়িত্বের বিশাল বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। এই তথ্য স্পষ্ট করে দিল যে তেল আবিব হিজবুল্লাহর সাথে শুধু একটি ছোটখাটো সংঘাত নয়,
বরং একটি দীর্ঘ ও তীব্র আঞ্চলিক যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, যদিও তাদের অভ্যন্তরে তীব্র মানব সম্পদ সংকট রয়েছে। লেবাননের না, ইসরায়েলের চাপে পিছু হটতে নারাজ বৈরুত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে যে তারা যেন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের জন্য বাড়ি বাড়ি অভিযান চালায়। তবে রয়টার্স জানিয়েছে যে লেবাননের কর্মকর্তারা এই অনুরোধটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের অভিযান বেসামরিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। লেবাননের অভ্যন্তরীণ সূত্র সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই দাবি মানা হলে এটি দেশের ভেতরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউনিফিল্ড চ্যানেলের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চাপানো এই দাবি লেবানন কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পরপরই সীমান্তে যেন বারুদের স্তূপের আগুন লেগে যায়। হিজবুল্লাহর শক্তির প্রদর্শন, আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের বর্ষণ। লেবাননের এই বিদ্রোহের পর দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলা তীব্রতর হয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েল প্রায় 20টি বিমান হামলা চালিয়েছে এবং 40টি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিশাল আকারের হামলায় লেবাননের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে সারাফান্দ বাইসারি এলাকায় একটি লক্ষ্যবস্তু ড্রোন হামলায় হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সামির আলী ফাকি নিহত হয়েছেন। একজন কমান্ডারকে লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্রের ব্যবহার এটাই প্রমাণ করে যে হিজবুল্লাহর সামরিক শক্তি এবং উপস্থিতি ইসরায়েলের কাছে কতটা বড় মাথা ব্যথার কারণ। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা এই হামলার মুখেও তাদের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়েছে তাদের অস্ত্রগুলি ভবিষ্যতের হুমকির বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য কেন্দ্রবিন্দুতে থাকবে। আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তবে এই সীমান্ত সংঘাত শীঘ্রই একটি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। ইরান কি সত্যিই এখন পাগলখোরা, সবকিছু উড়িয়ে দিয়ে দেবে? ইরানকে ঘিরে এমন আতঙ্ক বাতাসে ঘুরছে, তারা যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও ভয়াবহ সিদ্ধান্ত নেবে, এমনটাই মনে করে অনেকেই। কিন্তু বাস্তবতা কি মোটেই এত সরল? পরিস্থিতি দেখে বোঝা যায় এখানেও জটিল এক খেলা চলছে। 12 দিনের সংঘাতে ইরান বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই সঙ্গে ইন্টারসেপ্ট সিস্টেম ভালো কাজ করলেও পরে সেটার কার্যকারিতা কিছুটা কমেছে বলে প্রতিবেদন। এটাকে শুধু প্রযুক্তির খেলা বলা যায় না, এটা আত্মবিশ্বাসের লড়াই। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন, ইরান মনে করে হারানোর কিছু নেই। এমন অবস্থায় দেশের নেতৃত্ব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ না, কূটনৈতিকভাবে তারা রাশিয়া ও চীন সহ কিছু মহাশক্তির সঙ্গে সম্পর্ক রাখে, আর আঞ্চলিকভাবে কিছু আরব দেশও গোপনে কূটনীতিক যোগাযোগ বাড়াচ্ছে। এসব মিলিয়ে ইরানের প্রভাব সীমিত নয়, এটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় ধাক্কা দিতে পারে বলে অনেকে ভাবছেন। একই সঙ্গে বিশ্ব মহাশক্তির অবস্থান, বিশেষত মার্কিন ও ইউরোপীয় দিক থেকে কূটনীতির মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শর্ত স্পষ্ট, ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে বিরত রাখতে হবে। জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলিতে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। তেহরানের পূর্ণ সহযোগিতা ছাড়া সেখানে প্রবেশ করা সম্ভব নয়। IAEA প্রধান এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়ামের সরবরাহ অক্ষত রয়েছে এবং সেটি এখনও ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই মজুত আছে। রাফায়েল গ্রোসি 18 অক্টোবর প্রকাশিত সুইস সংবাদপত্র নিউয়ে জুটজার জেইতুনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতিসংঘের সংস্থাটির অনুসন্ধানে জানা যায় ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অধিকাংশ ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রগুলিতে মজুত রয়েছে এবং কিছু আছে নাতানজেও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক অনুমান করেন, সব মিলিয়ে ইরানের কাছে এখনও প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এর আগে IAEA এর একটি গোপন প্রতিবেদনে পাওয়া যায় 13 জুন পর্যন্ত ইরানের কাছে 440.9 কিলোগ্রাম বা 972 পাউন্ড পর্যন্ত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। গ্রোসি এনজেডজেডকে জানান, ইসলামী প্রজাতন্ত্রের কাছে এখনও প্রায় 400 কিলোগ্রাম রয়েছে। এতে মনে হয় IAEA এর মূল্যায়ন অনুযায়ী দেশটির মজুদ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি।
ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই রয়েছে। আইএইএ এর এমন মূল্যায়নকে ইরানও স্বীকার করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলির ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদানগুলি রয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার কথা অস্বীকার করে। তবে দেশটি এমন স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক কেন্দ্রগুলি পরীক্ষা করতে বাধা দিয়েছে এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। জেরুজালেমের মতে, জুনে ইসরায়েল পরমাণু কর্মসূচিটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ইসলামী প্রজাতন্ত্র অস্ত্রায়নের দিকে পদক্ষেপ নিয়েছিল। ট্রাম্প ইসরায়েলের আপত্তি উপেক্ষা করে গাজা নিয়ে ঐতিহাসিক প্রস্তাব এগিয়ে নিচ্ছেন। মুসলিম বিশ্ব বড় জয় পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রথমবার স্পষ্টভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলছে। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জন্য গাজা শান্তি পরিকল্পনার ভাষা কোনোভাবেই পরিবর্তন করা হবে না। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ইসরায়েল বনাম যুক্তরাষ্ট্র এক নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। গাজা বিষয়ক জাতিসংঘের ভোটের আগে ওয়াশিংটন স্পষ্টভাবে ইসরায়েলের চাপ অগ্রাহ্য করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে পাঠ্য পরিবর্তন করতে রাজি হয়নি। নেতানিয়াহু সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত তার নাজুক রাজনৈতিক জোটকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, এই খসড়ায় পরিবর্তন আনলে কঠোর পরিশ্রমে গড়া সংখ্যাগরিষ্ঠতা ধসে পড়তে পারে। এই খসড়াটি ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনারই ধারাবাহিকতা, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্রের পথের উল্লেখ রয়েছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিনি রাষ্ট্র কিংবা সৌদি ফরাসি প্রস্তাব কোনো কিছুর উল্লেখই মেনে নেবে না। খসড়ায় আরও বলা হয়েছে, পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবার গাজায় ফিরে আসতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে যে সমঝোতা হয়েছে তাতে রাষ্ট্র প্রতিষ্ঠার শব্দগুলো ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। কাতার, তুরস্ক, সৌদি আরব ও মিশরের চাপেই এই ভাষা আরও শক্ত হয়েছে। ইসরায়েলি কূটনীতিকরা ভয় রয়েছেন, রাষ্ট্র শব্দটি গাজায় ফিলিস্তিনিদের দাবিকে আরও বৈধতা দিতে পারে। রাশিয়া ও চীন সম্ভবত ভোটে বিরত থাকবে, তবে মার্কিন খসড়ায় ভেটো দেবে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবাই দ্বিধায় আছে, কেউ কেউ কঠোরভাবে বিরোধিতা করছে তার বিরুদ্ধে। তবুও আমার মনে হচ্ছে আমরা ইতিবাচক উত্তর পাব, তবে এখনও ততটা নিশ্চিত নই। মার্কিন পক্ষ বলছে, এই প্রস্তাব গাজায় একটি স্থিতিশীলতা বাহিনী গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শুধু ইন্দোনেশিয়া ও আজারবাইজান গাজায় সেনা পাঠাতে সম্মত হয়েছে। মিশর, জর্ডান ও সৌদি আরব হামাসের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের ভয়ে এতে রাজি হয়নি। ইসরায়েল আবারও বলেছে, গাজায় কোন দেশ সেনা পাঠাতে পারবে সে বিষয়ে তাদের মতামত গুরুত্বপূর্ণ থাকবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজার যে অংশ হামাসের নিয়ন্ত্রণে সেটি নিরস্ত্রীকরণের বিষয়টি ২০ দফা পরিকল্পনাতেও ছিল না, অন্য কোনো নথিতেও নয়। এই এলাকা নিরস্ত্রীকৃত হবে এবং হামাসকে নিরস্ত্র করা হবে। সহজ পথে হোক বা কঠিন পথে এটি হবেই। এটা আমি বলেছি, এটা প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন। আর ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আমাদের আপত্তি আগের মতোই কঠোর। এই অবস্থান বদলায়নি। দশকের পর দশক বাইরের ও ভেতরের চাপের বিরুদ্ধে আমি এই অবস্থান ধরে রেখেছি, তাই আমার কারো পরামর্শ, টুইট বা বক্তৃতার দরকার নেই। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। তিনি বলেন, লাতিন আমেরিকা থেকে তৎপর মাদক সন্ত্রাসীদের দমন করতে ওয়াশিংটন নতুন একটি বড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সমুদ্র এলাকায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। কিছু ছোটখাটো সামরিক অভিযানও পরিচালনা করেছে। এতে উদ্বেগ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র এবার স্থলপথেও হামলা চালাতে পারে। এমন হামলা হলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিচ্ছি। তার মতে, এই অভিযান যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করবে। এটি দেশটির সীমান্ত থেকে মাদক সন্ত্রাসীদের নির্মূল করবে। এমন মাদক দেশটিতে ঢুকতে দেবে না যেগুলো আমেরিকানদের হত্যা করছে। তবে তিনি জানাননি অভিযানটি ঠিক কবে থেকে শুরু হবে।
এই অভিযানের পুরো পরিসর কতটা হবে সেটিও পরিষ্কার করেননি। এমনকি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্র যে অভিযানগুলো চালিয়েছে, নতুন অভিযানের সঙ্গে সেগুলোর কী পার্থক্য থাকবে এ ব্যাপারেও কোনো তথ্য দেননি। নতুন এই অভিযান সম্পর্কে জানতে এএফপি যোগাযোগ করেছিল পেন্টাগনের সঙ্গে, কিন্তু পেন্টাগনের মুখপাত্র প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্য ছাড়া আর কিছু বলতে চাননি। তবে সম্প্রতি সিবিএস এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ভেনেজুয়েলায় নতুন অভিযানের বিস্তারিত মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনার মধ্যে স্থলপথে হামলার বিষয়টিও রয়েছে। রয়টার্স 14 নভেম্বর এক সূত্রের বরাতে জানায়, ভেনেজুয়েলায় সামরিক অভিযান কিভাবে চালানো হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা 3 দফা বৈঠক করেন। সব বৈঠকই হয়েছে হোয়াইট হাউসে। তবে এসব বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা বাইরে প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, লাতিন আমেরিকায় অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই F-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে, যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও ওই অঞ্চলে অবস্থান করছে। সেখানে যুক্ত করা হয়েছে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। এই বিশাল রণতরীতে রয়েছে প্রায় 5000 মার্কিন সেনা, আছে 75টি যুদ্ধ বিমানও। মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে সামরিক অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক জলসীমায় 20টি নৌযানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে 76 জন নিহত হয়েছেন।